হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 10 লাইফ সায়েন্স সাবজেক্ট চ্যাপ্টার 5 পার্ট 2। আমি আজকে এই চ্যাপ্টার 5 পার্ট 2 ক্লাস 10 এই জীবন বিজ্ঞান ও পরিচয় এই বই থেকে তোমাদের সামনে আলোচনা করব। এই বইটি যাদের কাছে আছে অর্থাৎ দুলাল চন্দ্র সাঁতরা অর্থাৎ সাঁতরা পাবলিকেশনের যে বইটি তোমাদের কাছে আছে এই বইটি, আর তা না হলে যার কাছে যে বই আছে অর্থাৎ যে রাইটারের বই আছে সে সেই রাইটারের বই নিয়ে বসবে। আজকে টপিকটি হলো, দেখো আমি এখানে লিখেছি সাজেশন ফর ক্লাস 10 অ্যান্ড মাধ্যমিক 2026। এই ক্লাস 10-এ যারা পড়ো তারাই তো 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। এই 10-এ পড়ছো এই পরীক্ষাতেও লাগবে, আবার 2026 সালে 10-এ যারা পড়ছে তারাই যে মাধ্যমিক দেবে সেই মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আজকের টপিকটি হলো পরিবেশ এবং মানব জনসমষ্টি। আর দ্বিতীয় টপিকটি হলো যে জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং সমস্যা। তো আমি একটা একটা করে তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগে বলবো যে তোমরা অবশ্যই এই বইটি নিয়ে বসবে, আর যার কাছে যে রাইটারের বই আছে সে সেই রাইটারের বই নিয়ে বসবে। তাহলে দেখো আমাদের এই পরিবেশ এবং মানব সমষ্টি, এই পরিবেশ দেখো আমি একটা সুচিত্রের মধ্যে ছোট করে দেখাই। যদি আমাদের এটা পরিবেশ হয়, আমাদের পরিবেশ যদি এটা হয়, এই পরিবেশের মধ্যে দেখো আমরা সবাই বসবাস করি। অর্থাৎ এখানে দেখো এই পরিবেশটার মধ্যে সমস্ত মানুষজন এখান দিয়ে এই অঞ্চলটা দিয়ে বসবাস করে, আর এটা হচ্ছে আমাদের পরিবেশের অর্থাৎ উপরের অংশটি। তো এই পরিবেশ এবং মানব জনসমষ্টি, এই পরিবেশটা তৈরি করার উপরে ডিপেন্ড করে কারা? পরিবেশ তৈরি করার উপর ডিপেন্ড করে যে পরিবেশের বিভিন্ন কারণগুলো। দেখো এই পরিবেশের উপর ডিপেন্ড করে বিভিন্ন কারণগুলো। এই পরিবেশ যদি সঠিকভাবে ঠিকঠাক থাকে, অর্থাৎ আমি এখানে বলতে চাইছি যে পরিবেশ, দেখো এই পরিবেশ এবং মানব সমষ্টি, ল্যাটিন শব্দ পপুলাস কথা থেকে এই পপুলেশন শব্দটি এসেছে। এই পপুলাস কথার অর্থ হলো জনসমষ্টি। এই জনসমষ্টি, তবে জনসমষ্টি অর্থাৎ পপুলেশন কথার ব্যাপ্তি অনেকখানি। বস্তুবিদ্যার স্থানিক ভিত্তিতে যে কোনো প্রজাতির জীবগোষ্ঠীকে পপুলেশন ধরা হয়। মানুষ সহ যে কোনো প্রজাতিভুক্ত জীবের পপুলেশন বৃদ্ধি ও হারের ওপর বাস্তুতন্ত্রের অনেক চরিত্র পরিবর্তন ঘটায়। দেখো এই পরিবেশ আর পরিবেশের জনসমষ্টি, এই পরিবেশ থেকে যে যে কারণগুলোর জন্য জনসমষ্টিটা বাড়ে, এখানে সেই কারণগুলো না হলে পরে পরিবেশ কিন্তু তৈরি হবে না। আর পরিবেশের এই জনসমষ্টি তৈরি করার পেছনে আমাদের সকলের কিন্তু হাত থাকে এবং পরিবেশেরও হাত থাকে। বিভিন্ন কারণের জন্য এই পরিবেশ থেকে আমরা জনসমষ্টি গড়ার জায়গাটা তৈরি করি। তাহলে আমাদের দেখো এটা পরিবেশ আর এটা গোটা আমাদের পরিবেশের অংশ বিশেষ, এই অংশেই কিন্তু আমরা বসতি স্থাপন করি এবং জনসংখ্যাটা এখানেই বাড়ে। তো দেখো এই পরিবেশ থেকে দেখো পপুলেশন বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলের নির্দিষ্ট সময়ে বসবাসকারী এক প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বলা হয়। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো দেখো কি কি। দেখো মৃত্যুহার কমে যাচ্ছে। তা মৃত্যুহার কেন কমে যাচ্ছে? অর্থাৎ ওষুধপত্র যদি সঠিকভাবে পাওয়া যায়, রোগ হয় না। রোগ না হলেই কিন্তু মৃত্যুহার কি হবে? মৃত্যুহারটা কমে যাবে। এই মৃত্যুহার কমে গেলে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর দেখো চিকিৎসার উন্নতির জন্য গড় আয়ুষ্কাল বৃদ্ধি। অর্থাৎ চিকিৎসা শাস্ত্র এখন এতটাই উন্নত যে উন্নতির কারণে জনসংখ্যা অনেক হারে বেড়ে যাচ্ছে, মৃত্যুহার কমে যাচ্ছে। মৃত্যুর হারটা যত কমছে জনসংখ্যা তত বাড়ছে। তৃতীয় নম্বর হচ্ছে কৃষি উন্নতির জন্য পর্যাপ্ত খাদ্য শস্য উৎপাদন ও দুর্ভিক্ষজনিত মহামারী না হওয়া। দেখো 76-এর মন্বন্তরের সময় আমরা দুর্ভিক্ষ দেখেছি, কিন্তু এখন কৃষি এত উন্নত যে প্রয়োজনীয় খাদ্য অর্থাৎ মানুষ যে হারে বাড়ছে খাদ্যও কিন্তু সেই হারেই বাড়ছে। খাদ্যের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির সমতা কিন্তু রয়েইছে, সেই জন্য কিন্তু জনসংখ্যাটা বেড়ে যাচ্ছে। চতুর্থ নম্বর দেখো কলেরা, বসন্ত ইত্যাদি মহামারীর ঘটনার রোগগুলির টিকা আবিষ্কার হওয়ায় এইসব মৃত্যু কমে যাচ্ছে। তো আগে দেখো কলেরা টাইফয়েড যেখানে হতো সেই অঞ্চলের মানুষগুলো সেই অঞ্চল ছেড়ে, বাড়িঘর ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, বাবা ছেলেকে ছেড়ে চলে যাচ্ছে, মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে। এই ঘটনা কিন্তু আমরা শুনেছি বয়স্কদের মুখে থেকেই এগুলো আমরা শুনেছি, যে গ্রাম থেকে সমস্ত মানুষ সমস্ত কিছু ফেলে দিয়ে চলে যাচ্ছে, কয়েক মাস পরে তারা আবার আসছে গ্রামে, সেই রোগ যখন চলে যাচ্ছে। এর জন্য কিন্তু মৃত্যুহার কমে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির জন্য মানুষ প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ সম্পর্কে আগাম সতর্কতা পাওয়ার ফলে নিশ্চিত মৃত্যুর হার
রক্ষা পাচ্ছে। দেখো মাঝে মাঝে বছরের মাঝে মাঝে প্রত্যেক বছরই কিন্তু একটা করে প্রাকৃতিক দুর্যোগ বা সাইক্লোন, ভূমিকম্প এই ধরনের ঘটনাগুলো ঘটেই চলেছে, কিন্তু আমরা কিন্তু তাতে আর ভয় পাচ্ছি না। আগের মানুষ যেমন ভয় পেত, আমরা কিন্তু ভয় পাচ্ছি না, এবং ভয় না পেয়ে কিন্তু সঠিক সময়ে সেই খবরটা জানার জন্য, অর্থাৎ বিজ্ঞান এতটাই উন্নত, সেই উন্নতির জন্য আমরা খবরটা আগাম জেনে যাচ্ছি এবং সেই সমস্ত ঝুঁকিপূর্ণ কাজে আমরা যাচ্ছি না। যেমন পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাচ্ছি না, সমুদ্রে মাছ ধরতে যাচ্ছি না, সমুদ্রের ধারে বেড়াতে যাচ্ছি না। তো আগের মানুষ তো এইসব বুঝতে পারতো না, তারা কিন্তু আগাম সতর্ক কিছু পেতই না, সেই জন্য তারা কিন্তু মরতো। কিন্তু এখন আমরা কিন্তু বিজ্ঞানের উন্নতির জন্য এটা সফল হয়েছে এবং জনসংখ্যা প্রচুর হারে বাড়ছে। এবার দেখো ক্রমবর্ধমান জনসংখ্যা, বলছে ক্রমবর্ধমান জনসংখ্যা যে বেড়ে চলেছে কি কি কারণে। যদি প্রাকৃতিক সুবিধা থাকে, রাজনৈতিক সুবিধা থাকে, অর্থনৈতিক যদি সুবিধা থাকে, এই প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক তিনটে সুবিধায় যদি আমাদের থেকে থাকে, তাহলে আমরা তো আমাদের জনসংখ্যা তো বাড়বেই। সেই জনসংখ্যা বাড়লে কি হচ্ছে, বাড়লে পরে কিছু তো সমস্যা আসবেই। দেখো এখানে অনেক দিয়েছে যে বর্তমানে জনসংখ্যা যে হারে বেড়ে চলেছে তার প্রভাব মারাত্মক। তো ক্রমবর্ধমান জনসংখ্যা আর প্রধান কয়েকটি সমস্যা হলো প্রাকৃতিক সম্পদের। 1 নম্বর দেখো প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং হ্রাস। প্রাকৃতিক সম্পদে আমাদের পৃথিবী ভর্তি, এই পৃথিবীর সব প্রাকৃতিক সম্পদগুলো আমরা নিয়ে ব্যবহার করছিলাম আগে থেকে, কিন্তু এখন আমরা এই প্রাকৃতিক সম্পদগুলো এত হারে বৃদ্ধি করছি, এত হারে ব্যবহার করছি যে এই ব্যবহারের মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে। সেই অতিরিক্ত মাত্রার জন্যই কিন্তু সেই সমস্যা এসে পড়েছে। তো তাতে দেখো, তারপরে দেখো অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়। অরণ্য অর্থাৎ বসতি স্থাপনের জন্য জনসংখ্যা যে হারে বাড়ছে সেই হারে বসতি স্থাপন করতে হবে। এই বসতি স্থাপনের জন্য আমরা নির্বিচারে কোনো কিছু না দেখে কিন্তু বৃক্ষচ্ছেদন করে ফেলছি। এই বৃক্ষচ্ছেদন করার ফলে কিন্তু কৃষি জমির পরিমাণ অনেক কমে যাচ্ছে। এই কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার ফলে কি হচ্ছে, প্রাকৃতিক সম্পদ, যে প্রাকৃতিক সম্পদ বন্য পশুরা যে বনাঞ্চলের মধ্যে থাকতো সেগুলো কিন্তু তাদের ধ্বংস হয়ে যাচ্ছে। আর প্রকৃতিতে যে সমস্ত কীট পতঙ্গ, নানা ধরনের প্রাণী যারা বসবাস করতো বনাঞ্চলে, তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের বাসস্থান থাকছে না। এই কারণটাও কিন্তু বেশ গুরুত্ব লাভ করেছে। 3 নম্বর দেখো কৃষি জমির হ্রাস, অর্থাৎ আমরা এই যে কৃষিজ ফসল, জনসংখ্যা যে হারে বেড়েছে, এই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি কৃষিজ ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন না হয়, তাহলে কি হবে, আমরা জনসংখ্যা বৃদ্ধির যে জনসংখ্যা বেড়েছে সেই জনসংখ্যার মানুষগুলো কি খাবে, তাদের খাদ্যের যোগানটা যদি সঠিক না থাকে তারা কিন্তু সমস্যায় পড়বে। তো এই সমস্যাও কিন্তু এই খাদ্য সমস্যাটা এসে যাচ্ছে। আর অরণ্য ধ্বংসের, কৃষি জমি ধ্বংসের ফলে দেখো কি হচ্ছে, জনবসতি গড়ে উঠছে অনেক, আর রাস্তাঘাট তৈরি হচ্ছে। রাস্তাঘাট তৈরি হলে কি হবে, যানবাহন চলবে। এই যানবাহন চললেই কি হবে, যানবাহন চললে সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। যোগাযোগ ব্যবস্থা কি হলে ভালো হলেই কি হবে, ভালো হলেই কি হবে, সেই যানবাহনগুলো থেকে দূষিত ধোঁয়া পরিবেশে আসবে। যানবাহন ব্যবস্থা যোগাযোগ সুবিধা হলে পরে সেখানে শিল্প কারখানা গড়ে উঠবে। আর শিল্প কারখানা গড়ে উঠলে শিল্পজাত দ্রব্য, অপাচ্যজিত অর্থাৎ বর্জ্য পদার্থগুলো নদী, খাল, বিল, পুকুরে গিয়ে জমবে আর পরিবেশকে দূষিত করবে। তাহলে কি হবে, এই সমস্যাটাও কিন্তু এসে দাঁড়িয়েছে। তারপরে দেখো মিষ্টি জলের অভাব। আমাদের খাদ্যের, অর্থাৎ জামা কাপড় কাচা থেকে শুরু করে আমরা খাদ্য হিসাবে বা পশু খাদ্য হিসাবে, অর্থাৎ পশুদের পানীয় হিসাবে আমাদের পানীয় হিসেবে আমাদের নানা কাজে কিন্তু এই মিষ্টি জল খুব প্রয়োজন। এই মিষ্টি জল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কেন না, আমরা মাটির তলা থেকে পর্যাপ্ত পরিমাণে জল তুলে নিয়ে আসছি, আর সেই জায়গাটা পূরণ হচ্ছে কি হয়, লবণাক্ত জলে, অর্থাৎ পরিবেশ থেকে যে লবণ মাটির মধ্যে যাচ্ছে সেগুলো গিয়ে সেখানে জমা হচ্ছে। তো মিষ্টি জলের মাত্রাটা কমেই আসছে। তাহলে গৃহ নির্মাণের জন্য প্রয়োজন পুকুর, ডবা, খাল, বিল ভরাট হচ্ছে। দেখো আমরা গৃহ নির্মাণ করছি, গৃহ নির্মাণ করার জন্য জায়গা তো অনেক সীমিত হয়ে গেছে। এই সীমিত জায়গায় বসতি আর গড়ে উঠছে না। দেখো কলকাতার মতো শহরে আর কোথাও এক মুঠো মাপের জায়গাও কিন্তু নেই, সেই জায়গাগুলো সব কিন্তু ভরাট হয়ে গেছে। আর সেই জায়গার প্রয়োজনে কলকাতার ঠিক আশপাশ অঞ্চলগুলো কিন্তু মানুষে ভরে যাচ্ছে। আর কি হচ্ছে, বসতি স্থাপনের জন্য জমিগুলোকে অধিগ্রহণ করা হচ্ছে। আবার তারপরে প্রমোটারদের দৌরাত্ম্য, প্রমোটাররা যেই জায়গাগুলো ভরাট করছে, যেগুলো অর্থাৎ জলা জমিগুলো যেখানে জল জমে থাকে, সেইগুলো কিনে নিয়ে তারা নিজেদের মতন প্রয়োজনীয় আবাসস্থল তৈরি করছে এবং মোটা অঙ্কের টাকা তারা ইনকাম করছে। এবার দেখো এই গুণগুলো তো রয়েছে। এবার দেখো বায়ু এবং জল, জনসংখ্যা যে হারে বাড়ছে, এই জনসংখ্যা বাড়লেই তো তার পার্থিব জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন হবে।
এই প্রাত্যহিক জীবনে যে যে জিনিসগুলো তাদের প্রয়োজন হয় সেগুলো আনতে গেলে কি হচ্ছে, আনতে গেলেই সেই কারখানা থেকে আনতে হচ্ছে, বিভিন্ন কারখানা থেকে সেই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ কারখানায় উৎপাদিত দ্রব্যগুলোই আমাদের আনতে হচ্ছে। এই কারখানা যত বেশি হচ্ছে তত দূষণের মাত্রাটা বেড়ে যাচ্ছে। এই দূষণের মাত্রা যত বেড়ে যাচ্ছে পরিবেশ তত দূষিত হয়ে পড়ছে। তাই যে এই কারখানা থেকে দেখো কি কি কঠিন ধরনের বর্জ্য পদার্থগুলো, যেমন দেখো ক্লোরিনের মতন, হ্যাঁ, ক্লোরিন, কস্টিক সোডা, ফেনল, সায়ারাইন, অ্যামোনিয়া, সীসা, এই ধরনের জিনিসগুলো মিশে যাচ্ছে জলের সাথে। অর্থাৎ সেই শিল্প কারখানা থেকে বর্জ্য পদার্থ হিসাবে খাল বিল পুকুরে গিয়ে জমা হচ্ছে, সেই দূষিত জল গিয়ে পড়ছে নদীতে, নদী থেকে সমুদ্র, অর্থাৎ পুকুর থেকে নদী সমুদ্র পর্যন্ত সব জায়গায় জলই দূষিত হয়ে পড়েছে। আমরা দেখো এই দূষিত জল ব্যবহার করে আমাদের কি হচ্ছে, দূষিত জল ব্যবহার করে আমাদের আমাশা, টাইফয়েড, কলেরার মতো মারাত্মক রোগ হচ্ছে, বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আমরা ডাক্তারের কাছে পরামর্শে ডাক্তারের সংস্পর্শে চলে যাচ্ছি এবং এখানেও যেমন আমাদের ক্ষতি হচ্ছে আর রোগ তো থেকেই যাচ্ছে। আর কি হচ্ছে, আর দেখো অতিরিক্ত পারদ, সীসা ও ক্যাডমিয়াম যুক্ত জল দীর্ঘদিন পান করার ফলে যথাক্রমে মিনামাটার রোগ হয়ে যাচ্ছে। এই সমস্ত কারণই হচ্ছে বায়ু দূষণের ফলে বা জল দূষণের ফলে। তাহলে বায়ুর মধ্যে মিশে যাচ্ছে আমাদের কি কি হচ্ছে, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, হাঁপানি, এই ধরনের রোগ হচ্ছে। আর বায়ুতে আমাদের পরিমাণ হচ্ছে, বায়ুতে 77.16% হচ্ছে নাইট্রোজেন, বাকিটা 20.7 অক্সিজেন, আর বাকিটা রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এছাড়াও রয়েছে দূষিত গ্যাস, ধূলিকণাস, নেকটার, এগুলো কিন্তু পরিবেশের সাথে মিশে চলেছে। এবার দেখো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। দেখো বায়ুতে CO2 আর NO2 পরিমাত্রা বেড়ে যাচ্ছে। দেখো এখানে 1850 সাল থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত যেখানে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ছিল 0.5 ডিগ্রি সি, আর সেটা এখন অর্থাৎ 1900 থেকে 2000 খ্রিস্টাব্দের মধ্যে বেড়েছে 1.0 তাপমাত্রা। তাহলে দেখো এই ক্রমবর্ধমান তাপমাত্রা যদি বেড়েই চলে আমাদের পরিবেশে বসবাস করার পক্ষে অকেজো হয়ে যাবে। তাই দেখো বায়ুমণ্ডলের পরিবর্তনের ফলে আমরা দেখো আমাদের প্রয়োজনে আমরা বাড়িতে দেখো এত গরম বাড়ছে, এই গরমের কারণে আমরা প্রত্যেক বাড়িতে এসি চালাচ্ছি, ফ্রিজ চালাচ্ছি, বিভিন্ন ওয়াশিং মেশিন চালাচ্ছি, এর এফেক্ট কিন্তু এই পরিবেশের উপরে পড়ছে। তারপরে কলকারখানার ধোয়া, দূষিত গ্যাস পদার্থ সমস্ত কিছু মিশে যাচ্ছে পরিবেশের মধ্যে। আর হসপিটাল থেকে দূষিত পদার্থ যেগুলো আমরা সেগুলো সঠিক জায়গায় ফেলতে পারছি না বা রাখতে পারছি না, এই কারণের জন্য বায়ু দূষিত হচ্ছে। আর এই বায়ু দূষণ হলেই কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের মাত্রাটা বেড়ে যাচ্ছে। এবার এই গ্লোবাল ওয়ার্মিংয়ের মাত্রা দেখো বলছে যে বিশ্ব উষ্ণায়ন, এর ফলে ঋতুচক্রের পরিবর্তন, হিমালয়ের গলন, সমুদ্রের জলতল বৃদ্ধি, আর উপকূলবর্তী অঞ্চলে জলে নিমজ্জিত হওয়ায় ফসলের উৎপাদন হ্রাস পাচ্ছে। তাহলে আজকে দেখো আমরা দীঘাতে যাচ্ছি বেড়াতে, আবার দার্জিলিং যাচ্ছি বেড়াতে। আমরা দার্জিলিং গিয়ে দেখতে পাচ্ছি যে বরফ, আবার দীঘাতে গিয়ে দেখতে পাচ্ছি যে সমুদ্রের জল দীঘার পার পর্যন্ত চলে এসেছে। এই যে বরফ আস্তে আস্তে কমছে আর ওই সমুদ্রের জলটা বাড়ছে, তা আমরা একসময় অদূর ভবিষ্যতে গিয়ে হয়তো আমরা আরও 100 বছর কি 200 বছর কি তারও পরে গিয়ে দেখতে পাবো যে এই দার্জিলিংয়ে যেখানে গিয়ে বরফ দিচ্ছি সেখানে আর বরফ নেই, সব গলে জল হয়ে চলে গেছে সমুদ্র। আর সমুদ্রে যেখানে আমরা দীঘার পাড়ে বসে ঘুরে বেড়াচ্ছিলাম, আনন্দ করছিলাম, ছুটোছুটি করছিলাম, সেই ছুটোছুটিটা বন্ধ হয়ে যাবে, কেননা দীঘা থেকে জলটা আরও অনেক দূরে চলে আসবে। অথচ দেখা গেল যে কলকাতার কাছাকাছি বা কলকাতায় গিয়ে আমরা দীঘার মতো একটা পরিবেশ পেয়ে গেলাম। অদূর ভবিষ্যতে কিন্তু এই ঘটনাটাই ঘটবে। তো আমরা এটা উপলব্ধি কি করে করছি, যে হিমালয় থেকে অর্থাৎ যে বরফগুলো রয়েছে সেগুলো গলে চলে আসছে, গলে এসে নদীপথে বছরের পর বছর ধরে গলে গলে গিয়ে সমুদ্রে পড়ছে, আর এই সমুদ্রের জলস্তরটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে আমরা এটা আশা করতেই পারি যে অদূর ভবিষ্যতে গিয়ে আমরা কলকাতায় গিয়েই হয়তো দীঘার মতন একটা পরিবেশ দেখতে পাবো, আবার দার্জিলিং গিয়ে দেখা গেল যেখানে বরফ দেখছিলাম সেখানে আর বরফ দেখতে পাবো না, আরও দূরে চলে যেতে হবে। এটা হতেই পারে, এটা হচ্ছে, এটা হবেই অদূর ভবিষ্যতে। তারপর দেখো জলাভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। তো দেখো এই ভূমি প্রকল্প, হ্যাঁ দেখো এখানে একটা বলছে জলাভূমি হচ্ছে প্রকৃতির বৃক্ষ, আবার এদিকে আমরা পড়েছি যে অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। তাহলে দেখো ফুসফুস নষ্ট হয়ে গেলে আমাদের কি হবে, যে সমস্যাগুলো হচ্ছে অরণ্য ধ্বংসের ফলে প্রাণীদের তথা গৃহপালিত পশু থেকে শুরু করে, অর্থাৎ বন্য গৃহপালিত পশু এবং মানুষের সমস্ত ক্ষতি হচ্ছে, আমাদের ফুসফুসের ক্ষতি হচ্ছে, সেইটা ধরেছে। এবার বলছে যে দেখো জলাভূমি প্রকৃতির কিডনি,
আমাদের কিডনি নষ্ট হয়ে গেলে কি হবে, আমরা পাল্টে দেবো। আমাদের দুটো কিডনি আছে, একটা কিডনি পাল্টে নেবো, পাল্টে আর একটা নতুন কারোর কাছ থেকে কিনে নেবো বা ধার করে নেবো, মানে ধার করা মানে কিনে নেওয়া, এটা করে নেবো, করে নিলে আমরা হয়তো চালিয়ে নেবো। কিন্তু দুটো কিডনি নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু মৃত্যুর অতল তলে তলিয়ে যাবো। তাহলে কি হবে, এই যে প্রকৃতির জলাভূমি যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ বৃক্ষ যদি নষ্ট হয়ে যায়, যে অবস্থাটা আমাদের হবে, প্রকৃতিরও কিন্তু সেই অবস্থাটাই হবে। দেখো, কারখানায় বা গৃহস্থলে বিভিন্ন বর্জ্য জৈব অজৈব দূষক পদার্থগুলি বিভিন্ন একটা বড় অংশ জলাভূমিতে মেশে। এর ফলে কি হচ্ছে, জলাভূমি, অর্থাৎ হেডিংয়েই বলেছে জলাভূমি ধ্বংস। আমরা যেখানে গিয়ে জলটা জমে সেই জায়গাগুলো কি করছি, আমরা আমাদের প্রয়োজনের তাগিদে বাড়ি তৈরি করে ফেলছি, রাস্তাঘাট তৈরি করছি, রেলপথ বসাচ্ছি, সমস্ত কিছুই এফেক্ট হচ্ছে এই জলাভূমিটা ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে দেখো, এই জলাভূমি ভরাট করে আমরা বাড়ি তৈরি করছি, অর্থাৎ গৃহ নির্মাণ করলেই, এবার গৃহ নির্মাণ করলে ধরো একটা লোকালয়, কোনো একটা হয়তো 500-1000 একর বা 2000 একর জায়গাতে বসতি স্থাপন হলো, তাহলে সেই যেখানে বসতি স্থাপন হলো জলাভূমিটা তো চলে গেল, যে জলটা সেখানে জমতো সেই জলটা আর ওখানে জমতে পারবে না। তার ফলে কি হলো, সেখানে বসতি হলো, বসতি হলে কি হবে, তাদের প্রয়োজনীয় জিনিস তারা কিন্তু দূষণ ঘটাবে। তাই আমাদের এদিকেও কিন্তু একটু সচেতন থাকতে হবে। এবার দেখো খাদ্য সংকট। হ্যাঁ, দেখো খাদ্য সংকট, জনবিস্ফোরণ যত হচ্ছে তত কিন্তু খাদ্যের প্রয়োজন লাগছে। খাদ্য যদি না থাকে, জনসংখ্যা বৃদ্ধি হলে কি হবে, আবার মর্মান্ত দেখা দেবে। তবে বিজ্ঞান এখন অতটাই উন্নত, এত উন্নত যে যে আমাদের প্রয়োজনীয় যে খাদ্য তার চেয়ে অনেক গুণ খাদ্য উৎপাদন হচ্ছে। এই খাদ্য উৎপাদন হচ্ছে বলেই কিন্তু জনসংখ্যা বাড়ছে। কিন্তু একদিন কিন্তু এই খাদ্য সংকট তো আসতে পারে বা আসবেই। যে হারে, অর্থাৎ যে পরিমাণে আমরা এই জলাভূমি কৃষি জমিকে নষ্ট করে ফেলছি, জলাভূমিকে ভরাট করে ফেলছি, তাতে কৃষিজ ফসল উৎপাদন করার মতো একটুও জায়গা থাকবে না। তাই আমি বলবো যে এটাও কিন্তু এই সমস্যার কিন্তু একটা কারণ। তাই বলছে যে ভারতের সবুজ বিপ্লবের প্রবীণ রূপকার হলেন এম.এস. স্বামীনাথন। কিন্তু শুধুমাত্র কৃষি বিজ্ঞানের উন্নতি সাধনই সমাজের সর্বস্তরের মানুষের খাদ্যের যোগানের জন্য যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজনে মানুষের অর্থনৈতিক সংকট। ভারতবর্ষের মতো জনবিস্ফোরণযুক্ত দেশে, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলির সমাজে একটি বৃহৎ অংশ মানুষ। হ্যাঁ, তা দেখো, আমরা শুধু যে বসতি স্থাপনের জায়গায় বা বসতি স্থাপন করলাম, বা ফসল উৎপাদন না করে বসতি স্থাপনও করলাম, আবার কিছু জমিতে আমরা কৃষিজ ফসল উৎপাদন করলাম। এই কৃষিজ ফসল উৎপাদন করলেই যে আমাদের সমস্ত চাহিদা মিটিয়ে দেবে তা নয়, আমাদের যে দরকার অর্থ। তো প্রচুর পরিমাণে যদি অর্থ না থাকে তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো না, তাই অর্থের প্রয়োজনও কিন্তু এটা থাকে। তাই দেখো, এই চ্যাপ্টার থেকে আমরা দুটো যে টপিক আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে থেকে আমি একটা প্রশ্ন দিয়েছি যে পরিবেশ এবং একটা টপিক আলোচনা করেছি, পরিবেশ এবং মানব জনসমষ্টি। দ্বিতীয় নম্বর টপিক হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং সমস্যা। জনসংখ্যা কি কারণে বৃদ্ধি পায় সেটাও বুঝেছি, এবং সমস্যাগুলো কি কি হয় সেটাও বুঝেছি। এর উপরে নির্ভর করে আমি দুটো কোশ্চেন এখানে ঠিক করেছি, যে একটা কোশ্চেন হচ্ছে এই দুটো কোশ্চেনের মধ্যে, এই দুটো কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসার মতোই, অর্থাৎ মাধ্যমিকে 2026-এর জন্য এটা কিন্তু খুবই দরকারি। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে বর্তমান সময়ে বর্তমান সময়ের ক্রমবর্ধমান বর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণ, জনসংখ্যা বৃদ্ধির বৃদ্ধির কারণ গুলি আলোচনা করো। আলোচনা করো 1 নম্বর। দ্বিতীয় নম্বরটা হচ্ছে, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ওই রকম টাইপের প্রশ্নটা, বর্তমানে ক্রমবর্ধমান জনসংখ্যা, মানে ক্রমবর্ধমান জনসংখ্যা সংখ্যা বৃদ্ধির সমস্যাগুলি, সমস্যাগুলি সংক্ষেপে লেখো। লেখো। দেখো, এই দুটো প্রশ্ন আমি এই আলোচনার মধ্যে থেকে, এই টপিক দুটোর মধ্যে আলোচনা করে এই দুটো প্রশ্ন পেয়েছি। 1 নম্বর হচ্ছে বর্তমান সময়ের ক্রমবর্ধমান
জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। কি কি কারণে জনসংখ্যাটা বেড়েছে এটা আলোচনা করব। এটা যেমন গুরুত্বপূর্ণ, তারই পাশাপাশি দেখো এই বর্তমান সময়ের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সমস্যা, এই জনসংখ্যা বাড়লে যে সমস্যাগুলি হবে সেই সমস্যাগুলি সংক্ষেপে লিখতে বলছে। এই প্রশ্নের মান থাকবে 5 নম্বর, অর্থাৎ 5 নম্বর এখান থেকে নিতেই হবে। তাই আমি বলবো মাধ্যমিক 2026-এর জন্য এই দুটো প্রশ্ন খুবই দরকারি। তা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে, যদি উত্তর না পাওয়া যায় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি কিন্তু এর উত্তরটা তোমাদের দেবই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।